মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা মামলায় আরো 2 আসামি গ্রেফতার। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট সলিমুল্লাহ মেডিকেলের শাটডাউন ঘোষণা। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পরবর্তী শুনানি বুধবার। আবু সাইদ হত্যায় আরো 2 জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। নির্বাচনের আগে সংস্কার ও বিচার হতে হবে, পিরোজপুরে নাহিদ। ইসির তালিকা থেকে নৌকা প্রতীক বাদের সুপারিশ এনসিপির। পানি নামতে শুরু করায় ফেনী নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বিপাকে কৃষক ও মৎস্যজীবীরা। ফিশারির মাছ বলতে মুরগি খামার বলতে আপনার গবাদি পশু সবকিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা হাঁটতে চাই না, হারি না, পানি সবসময় আমাদেরকে ফসল নষ্ট করে গেলে আমরা কৃষিখাতে আমরা বরাবর লজ্জিত। এবং ভরা মৌসুমে নওগাঁয় চালের দাম বেড়েছে কেজিতে 6 থেকে 8 টাকা। মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী। কুষ্টিয়ার বাজারেও দাম ঊর্ধ্বমুখী। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা মামলায় আরও 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট 7 আসামিকে গ্রেফতার করা হলো। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাটডাউন কর্মসূচি শুরু করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা জানিয়েছেন। মিটফোর্ডের ঘটনা দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সাম্প্রতিককালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে এই ঘটনায় প্রশাসনিক বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো স্থিতিশীলতা ছিল কিনা তা সরকার গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে বলেও জানান জাহাঙ্গীর আলম। রাজধানীতে মিটফোর্ডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এই ঘটনায় প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তাও খতিয়ে দেখবে। রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় 2 আসামি অন্য মামলায় গ্রেফতার থাকায় 22 জুলাই তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। সেই সঙ্গে পলাতক ভিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি 16 জুলাই ধার্য করেছে ট্রাইব্যুনাল 2। রোববার সকাল 10টায় প্রথমে 2 মামলায় আটক 12 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে আসামি রাফিউল হাসান রাসেলকে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার। আরেকজন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মচারী আনোয়ার পারভেজ। তাদের দুজনকেই মামলায় গ্রেফতার দেখিয়ে 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া পলাতক ভিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন দিনের দ্বিতীয় মামলায় আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় আগামী 16 জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আশুলিয়া থানার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে 5 জন শহীদের লাশ এবং 1 জন আহতকে একসাথে যে পুড়িয়ে নির্মম নিষ্ঠুরভাবে পৈশাচিক কায়দায় তাদের লাশগুলো পুড়িয়ে দিয়েছে। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে, আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনো ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে, 2 জনকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। সেই 2 আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।
কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো গেলে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আগে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, দেশের ভবিষ্যৎ পথ রেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা স্পষ্ট। মৌলিক বিষয়ে ঐক্যমত্য তৈরি করে যে কোনো প্রক্রিয়ায় এই মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে যাচ্ছি। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জরুরি অবস্থা ঘোষণার ঐক্যমত্যে এসেছি। কোনো অধিকার ক্ষুণ্ণ করা যাবে না, ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। মন্ত্রী পরিষদ ও বিরোধী দলীয় নেতাকে নিয়ে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নেবে। এছাড়াও প্রধান বিচারপতি নিয়োগে সুপারসিটের কোনো বিধান রাখা যাবে না। যিনি জ্যেষ্ঠতম তিনি প্রধান বিচারপতি হবেন। দুইয়ের মধ্যে একজন বিধান থাকলে সুপারসিট হবার শঙ্কা থেকে যাবে। আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়, বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার পিরোজপুরে জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি। খুন, গুম, দখলদারিত্ব ও জোর করে ক্ষমতা দাখিলের রাজনীতি আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সহকর্মী জালিশ মাহমুদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জুলাই পদযাত্রার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার পিরোজপুর অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পরও চাঁদাবাজ দখলবাজদের অত্যাচারে ক্ষুদ্র ব্যবসায়ীরা অতিষ্ঠ। আমরা কেউ আশা করি নাই যে পিরোজপুরে মাদক কারবারি থাকবে, আমরা কেউ আশা করি নাই পিরোজপুরে চাঁদাবাজ দখলদার থাকবে। আমাদের ক্ষুদ্র বাজারি ব্যবসায়ীরা এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে বলেও জানান নাহিদ। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে ঢেলে সাজাবো। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, তাসনিম জারা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল থামার পর পানি সরতে শুরু করেছে ফেনী ও নোয়াখালীর দুর্গত এলাকা থেকে। এতে দুই জেলা জুড়ে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পাকা, আধা পাকা বহু সড়ক এখন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে। বন্যা পরবর্তী খাদ্য সংকটে রয়েছে অনেক স্থানের মানুষ। সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় ও মাওলা সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। তবে বৃষ্টি বন্ধ ও রোদ উঠাই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে লোকজন। জেলায় দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষতির চিহ্ন। কিছু কিছু এলাকায় হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান পানি রয়েছে। অনেক এলাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকটে বানভাসী মানুষের ভোগান্তি এখনো কমেনি। ফিশারির মাছ বলতে, মুরগি খামার বলতে, আপনার গবাদি পশু সবকিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে 2024 সালে আমরা সরকারের কাছে প্রত্যাশা করছিলাম যে সরকার আমাদের জন্য কিছু করবে, টেকসই বাঁধ নির্মাণ করবে। 2025 সাল আসার পরেও আমরা সরকারের থেকে এক পর্যন্ত কিছুই দেখি নাই। দুয়ার পানি উঠে গেছে, খানা দানা নাই, রান্না বান্না নাই, সবকিছু চুলাতে পানি উঠে গেছে। বই এখন বন্যার কারণে আমরা কিছু করতে পারছি না। আমরা হাঁটতে চাই না, হারি না, পানি সবসময় আমাদেরকে ফসল নষ্ট করে গেলে আমরা কৃষিখাতে আমরা বরাবর লস দিতেছি। এবার বন্যায় ফেনীতে 1000-এর বেশি মৎস্য ঘের এবং 1655 হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বন্যায় এখন পর্যন্ত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রাণী সম্পদে 64,98,750 টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল কলেজের যাইতে পারতেছি না, পরীক্ষা দিতে পারতেছি না। এক একটা কৃষক মনে করতে কত, এই যে এখন আবার মনে করেন কি বীজ পাওয়া যাবে কিনা তাও নিয়ে সন্দেহ। আমাদের মনে করতে বাড়িতে গরু, হাঁস, মুরগি, মাছ সব শেষ।
আমাদের আছে কি যে 24-এর না কাটতে এখন মনে করেন যে 25। এদিকে নোয়াখালী জেলার 6টি উপজেলার 57টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে পড়েছিল। জলাবদ্ধতায় জেলায় 7,660 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। 40,000-এরও বেশি মাছের খামার ক্ষতির সম্মুখীন হয়েছে। টমেটো, কহি অনেক কিছু লাগাইছি, কিন্তু সব আমার মনে করেন এই পানিতে উঠে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। আমি এগুলা অনেক ঋণগ্রস্ত করে ঋণ নিয়ে আমি মনে করেন এই ফসলগুলা করছি। এখন আমি এই মানুষের ঋণের টাকা কিভাবে দেবো, আমি এখন দিশেহারা হয়ে গেছি। বেগুন গাছ, ওটা ভেন্ডি গাছ সবগুলো মরে গেছে। জীবন যুদ্ধে ঘুরে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সহায়তা চান দুর্গত মানুষগুলো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালী ও ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় ও মাওলা সুজন। প্রথমেই যাচ্ছি ফেনীতে, নিলয়ের কাছে। নিলয়, ফেনীতে কোন কোন খাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের জানাবেন। ক্ষয়ক্ষতির বিষয়টি যদি বলি, আমরা এখানকার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। গত 2 দিন পার হলেও এখনো পর্যন্ত আসলে পরিপূর্ণ যে ক্ষয়ক্ষতির তালিকা সেটি এখনো দিতে পারেনি, নিরূপণ করতে পারেনি বলে তিনি জানিয়েছেন। তবে আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, কৃষি খাতে প্রায় 5,500 হেক্টর কৃষির যে রোপা আমন বীজতলা রয়েছে সেটি ক্ষতি হয়েছে বলে এখানকার কৃষি কর্মকর্তারা বলছেন। এছাড়া মৎস্য খাতের এখানকার কর্মকর্তা রয়েছে, তিনি জানিয়েছেন যে 2,350টি পুকুরের মাছ প্রায় 8 লক্ষ টাকার মতো তাদের ক্ষতি হয়েছে বলে তিনি বলছেন। এছাড়া প্রাণী সম্পদ দপ্তরের যে কর্মকর্তা রয়েছে তার সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে এ পর্যন্ত 64টি গরু মহেশ এই বন্যার মারা গেছে। তাদের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে তবে সেটি এখনো নিরূপণ করা যাচ্ছে না। প্রাথমিকভাবে তারা বলছে যে তাদের 8 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে এখানকার যে বন্যার যে পানি আমরা দেখেছি যে গত 8 জুলাই থেকে 12 তুরুজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পরশুরাম, ছাগলাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞা উপজেলার এই 5 উপজেলা প্রায় 137টি গ্রাম প্লাবিত হয়েছিল। 137টি গ্রামের মধ্যে ইতিমধ্যে 121টি গ্রাম থেকে পানি নেমেছে। পানি নামার সাথে সাথে এইসব এলাকায় ক্ষয়ক্ষতির চিত্রগুলো ফুটে উঠেছে। আমরা দেখেছি সবচেয়ে কষ্ট আছে এবং সবচেয়ে দুর্ভোগ পোহাচ্ছে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের দিনাতিপাত খুব কষ্টের মধ্যে যাচ্ছে বলে তারা বলছে। তাদের বলছে যে পানি নামার সাথে সাথে তাদের ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু নষ্ট হয়ে গেছে, সেগুলো মেরামতে তারা এখন ব্যস্ত সময় পার করছেন। এছাড়া যে তারা থাকার যে জিনিসপত্রগুলো আছে সেই সব জিনিসপত্রগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে বলে তারা জানাচ্ছেন। তবে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার তিনি বলছেন যে গত 8ই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখানে 36টি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়েছিল। সেই 36টি পয়েন্ট দিয়ে এখন পানি প্রবেশ বন্ধ রয়েছে। খুব সহসায় তারা এই বাঁধগুলো মেরামতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন। বাঁধগুলো মেরামতে ইতিমধ্যে জিও ব্যাগ সহ তাদের যে সকল সরঞ্জামগুলো রয়েছে সেগুলো তারা এই বাঁধ মেরামতের জন্য প্রস্তুতি রাখছে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুজনের কাছ থেকে জানতে চাইব সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি। নিলয়, আপনি ফেনীর ক্ষয়ক্ষতির কথা বলছিলেন, ফেনীর ক্ষতচিহ্নের কথা আপনি বলছিলেন বন্যায়। তো আমি যদি নোয়াখালীর কথা বলতে চাই যে গত বেশ কয়েকদিনের অতিবর্ষণের কারণে নোয়াখালীর 6টি উপজেলা প্রায় 57টি ইউনিয়ন ভীষণ জলাবদ্ধতার কবলে পড়েছিল। তো তেমনই একটি এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই এলাকাটি আসলে যে নোয়াখালী পৌরসভার 3 নম্বর একটি ওয়ার্ড। আসলে এই ওয়ার্ডের চিত্র একদম এটি পৌরসভার নোয়াখালী শহরের একটি নাভি বলতে গেলে। আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটার পিছনে রয়েছে জেলা প্রশাসনের বাসভবন, জেলা পুলিশ সুপারের বাসভবন সহ যে অন্যান্য অধিদপ্তর রয়েছে সেগুলো নির্বাহী প্রশাসনদের বাসভবন। ঠিক তার পাশেই এই এলাকাটি অবস্থিত। তো আপনি নিশ্চয়ই যে চিত্র দেখে বুঝতে পারছেন যে এখানে যে এখনো যে তাদের মূল সড়কে পানি রয়েছে এবং ভিতরে যে বাড়িগুলো রয়েছে বাড়িগুলোর চিত্র ঠিক একই রকম। এখনো তো পানিতে প্রায় সয়লাভ হয়ে রয়েছে বসত ঘরে এবং যে রান্নাঘরগুলো কিন্তু পানিতে সব। ফলে তারা এখানে কিন্তু কিছুটা
বিভিন্ন দুর্বিষহ জীবনযাপন তারা করছেন, চলতে ফিরতে তাদেরকে বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো আপনাকে যদি একটি ক্ষয়ক্ষতির কথা বলতে হয় যে নোয়াখালীর যে শস্য ভান্ডার খ্যাত সুবর্ণচর, সেটি আসলে যে চাষিরা যারা প্রান্তিক চাষি রয়েছে বা প্রান্তিক যারা কৃষক রয়েছে তারা মৌসুমি যে আবাদ সেসবের যে বীজ বপন করেছিল, কিন্তু অতি বর্ষণের কারণেই সে বীজতলা এখন সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে গেছে। তো এই ক্ষেত্রে তার যে কৃষকরা হয়তো বা ভীষণ লোকসানে পড়বে বলে আশা করা যাচ্ছে। এছাড়া যে জেলা যে ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় এবং জেলা প্রশাসকের তথ্য মতে যেটি জানতে পেরেছি যে নোয়াখালীতে প্রায় ৭,২৬০ হেক্টর জমির ফসল এখন কিন্তু পানির নিচে রয়েছে। এতে যে সামনে যে রবি মৌসুম রয়েছে সেটাও তো একটা সংকট দেখা দিবে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে যে জেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে যে জলাবদ্ধতার কারণে ৮,৭২০টি গবাদি পশু যে জলাবদ্ধতা আক্রান্ত হয়েছে এবং যে জেলা মৎস্য অফিস বলছে যে প্রায় ৪০,০০০-এরও বেশি মাছের খামার যে এই জলাবদ্ধতার কবলে পড়ে যে ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে প্রায় যে কয়েক কোটি টাকার যে মাছ ভেসে যাওয়ায় যে খামারিরা রয়েছে তারা হয়তো বা যে ক্ষতির সম্মুখীন হবে, বা যারা বিশেষ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা মাছ চাষে নেমেছিল তাদের হয়তো বা যে লোকসানে পড়ার আশঙ্কা রয়েছে। তো জেলা প্রশাসন থেকে জানিয়েছে যে নোয়াখালী যে ৩৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১,০০০-এরও বেশি মানুষ এখন আশ্রয় কেন্দ্রে রয়েছে। তো এইসব মানুষের জন্য ৯,০৮৪ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং একই সাথে ১৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। নেন্সি। সুজন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে নিলয়, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আজকে নতুন করে শাপলা চেয়ে আবেদন করেছে এনসিপি বলে জানান যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। তিনি আরো বলেন, নৌকাকে প্রতীক বিধিমালা থেকে বাদ দিতে ইসির কাছে দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে শাপলা প্রতীকের কোনো বিকল্প নেই এবং শাপলা পেতে বাধা দিলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শিউলি রায়ের রিপোর্ট। রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসরুদ্দিনের সঙ্গে প্রায় ২ ঘন্টা বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির প্রতীক নৌকার তালিকা থেকে বাতিলের সুপারিশ করেছেন তারা। যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনো তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয় অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। তিনি আরো বলেন, নতুন করে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে এনসিপি। এই প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই। শাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে। আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি এবং স্পষ্ট করেছি যে আইনগত এটার কোনো বাধা শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে রাখার ক্ষেত্রে নাই। এই সময় ইসি দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন নাসরুদ্দিন পাটোয়ারি। এছাড়াও তিনি বলেন, শাপলা প্রতীক পেতে বাধা দিলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে। আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। গেল ২২ জুন এনসিপির দলীয় নিবন্ধনে আবেদনের নিজেদের প্রতীক হিসেবে পছন্দের শীর্ষের তালিকায় রাখে শাপলাকে। তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বে নাগরিক ঐক্যেরও একই প্রতীক চায়। দুটি দলই শাপলার প্রতীক নিয়ে একাধিকবার বৈঠক করে ইসির সঙ্গে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বিএনপির চাঁদার বলি ব্যবসায়ী সোহাগ এমন সংবাদের জেরে আগামী ৫ দিনের মধ্যে যুগান্তর সম্পাদককে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন, যুগান্তর পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সরাসরি বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে, অথচ পুলিশ বারবার বলে আসছে ব্যবসায়িক দ্বন্দ্ব
কিন্তু যুগান্তরে বলা হয়েছে বিএনপির চাঁদাবাজি এর সাথে জড়িত। স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি বিএনপিকে টার্গেট করে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে দাবি করেন তিনি। গণতন্ত্রে আস্থা রেখে টার্গেট প্রোপাগান্ডা বন্ধ করার আহ্বান জানান তিনি। পত্রিকার যিনি রিপোর্ট করেছেন আমাদের গ্রিভেন্সেসটা সেই রিপোর্টারের বিরুদ্ধে, বাট ওখানে কোনো ধরনের কারো কোনো নাম ছিল না, নিজস্ব প্রতিবেদক হিসাবে এসেছে, যে কারণে আলটিমেটলি সম্পাদক সাহেবকেই আমরা এই নোটিশটা দিয়েছি। আগামী 5 দিনের মধ্যে যদি উনি পাবলিকলি ক্ষমা না চান এবং যে জায়গায় এই রিপোর্টটা ছাপানো হয়েছে সেই একই জায়গায় ওনার পাবলিকলি একই কলামে একই সিস্টেমে ক্ষমা চাইতে হবে। জনগণের সমর্থিত সরকার ও গণতন্ত্র ছাড়া পরিত্রাণ পাওয়ার উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রোববার দুপুরে সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভা শেষে তিনি এই কথা বলেন। যারা ষড়যন্ত্র করে তারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না বলেও জানান জাহিদ হোসেন। বলেন, সরকারের ভেতরে আওয়ামী দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে, তাই তাদের ডানে বামে অন্যায়কারীদের গ্রেফতার করা হচ্ছে না। বিএনপির এই নেতা বলেন, বিএনপি মব ভায়োলেন্স বিশ্বাস করে না, আইনের শাসনে বিশ্বাস করে। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেয়া বিএনপি প্রশ্রয় দেয় না বলেও জানান তিনি। দায়িত্বশীল সরকার ছাড়া, জনগণের সমর্থিত সরকার ছাড়া, গণতন্ত্র ছাড়া এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তা না হলে সর্বগ্রাসী এই সমস্ত সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বাংলাদেশকে বিপদগামী করতে পারে, তখন অন্য কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা ষড়যন্ত্র করে তারা মনে রাখবেন তারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। দেশের বাজারে বেড়েই চলেছে চালের দাম। সরকারি নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও থামছে না এই লাগামহীন ঊর্ধ্বগতি। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল আল মারুফের রিপোর্ট। কুষ্টিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চালের বাজার। সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। মোটা 28 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে, আর মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 77 থেকে 80 টাকা। বিক্রেতারা বলছেন, মিলগেটের দাম বাড়ায় বাজারে বেড়েছে চালের দাম। বোরো ধানের মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চালের বাজারের এমন অস্থিরতার জন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন সাধারণ ভোক্তারা। মিল মালিকরা বলতেছে ধানের দাম বেশি, চাউলের দামটাও বেশি, এখন কমার কোনো সম্ভাবনা নাই। মিল মালিকরা বলছে সামনে আগামীতে আরো বাড়বে, কমার কোনো সম্ভাবনা নাই। এখনই যদি বাজার মনিটরিং ঠিক মতো না করা হয়, সামনে দেখা যাচ্ছে আরো বেশি হতে পারে। চালের বাজারের যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটা যদি না ভাঙা যায় তাহলে তো আমাদের পক্ষে চাল নিম্ন আয়ের যেসব মানুষজন আছি, মধ্যবিত্ত আছি, এদের পক্ষে তো চাল কিনে খাওয়া সম্ভব না। চালের বাজার নিয়ন্ত্রণে বড় বড় মিলগুলোতে অভিযান চালাচ্ছেন কৃষি বিভাগ। ইতিমধ্যে কয়েকটি মিলে জরিমানাও করেছেন তারা। প্রতিদিনই মোবাইল কোড করা হলো, তারা 4 টাকা কমাইলো। তারপরেও আমি মনে করি ওই 4 টাকাও তাদের কমানো দরকার, এবং এই বিষয়ে আমরা কিন্তু হার্ড অবস্থানে আছি, আমরা কাজ করছি। এদিকে ভরা মৌসুমেও নওগাঁর বাজারে চালের দাম বাড়তির দিকে। গেল এক সপ্তাহে জেলায় অন্তত 10টি চালকল ও গুদামে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। এসব অভিযানে অবৈধভাবে মজুত করা ধান ও চাল উদ্ধার করা হয় এবং 8 লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়। যেখানে ভরা মৌসুমে দাম কমার কথা, সেখানে প্রতি কেজিতে দাম বেড়েছে 6 থেকে 8 টাকা। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আর ব্যবসায়ীরা বলছেন, জেলা প্রশাসন, খাদ্য বিভাগ, ভোক্তা অধিদপ্তর এবং মিল মালিকদের সমন্বিত উদ্যোগ না থাকলে চালের বাজার স্বাভাবিক রাখা সম্ভব নয়। ভরা মৌসুমে এখন যে ধান আছে, সে ধানটার রেট অনেক বেশি, আর সরকার যেভাবে মনিটরিং করছে সেটা আমরা প্রত্যাশা করছি যে এটা যদি ধারাবাহিকভাবে অব্যাহত থাকে তাহলে আমার চালের দাম বা ধানের দাম আরো কমের সম্ভাবনা আছে বলে আমরা আশা রাখি। আমাদের ইনকাম হচ্ছিল 400 টাকা, ঠিক আছে, কিন্তু মনে করেন চাল নিয়ে, কাঁচা বাজার নিয়ে, তেল, লবণ, ঝাল এগুলোর দিকে আর যাওয়া পারি না। সিন্ডিকেট ভেঙে ও নিয়মিত বাজার মনিটরিং করে চালের দাম নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, চালের বাজারের পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চালের দাম বাড়তির কারণ হিসেবে খুচরা বিক্রেতা ও ক্রেতারা কি বলছেন জানাবেন।
ন্যান্সি, বড় মৌসুম শেষ হতে না হতেই হঠাৎই কুষ্টিয়ার বাজারগুলোতে অস্থিরতা দেখা দিয়েছে চালের দামে। অর্থাৎ সব ধরনের যে চালের দাম সেটি কিন্তু কেজিতে প্রায় 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের আজকের বাজার দর যদি আপনাকে জানাই, যেমন সরু যে মিনিকেট চাল সেটি কিন্তু কেজিতে প্রায় 3 থেকে 4 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা কেজি দরে, এবং কাজললতা চালও 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি দরে। মোটা আটাশ যে চাল সেটিও কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে, বেড়ে বাজারে বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে। এছাড়াও বাজার ঘুরে আমরা যেটা দেখেছি আমি, যে সর্বনিম্ন যে মোটা চাল অর্থাৎ গরিবের চাল বলি, সেটির দামও কিন্তু 54 টাকা, অর্থাৎ 54 টাকার নিচে কিন্তু বাজারে কোনো চাল নেই। এই দীর্ঘদিন ধরেই কিন্তু চালের বাজারের এক প্রকার অস্থিরতা হয়ে থাকে, এবং এটি মিল মালিকদের সিন্ডিকেটের কারণেই হয়ে থাকে, যেটি বলছেন সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা। আর এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে, আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে তাদের করার কিছু নেই, কারণ মিল গেটে দাম বেড়েছে, তারা মিল গেট থেকে বেশি দামে কিনছে, তাই কিন্তু তারা বাজারে বেশি দামে বিক্রি করছেন। যদি মিল গেটে দাম না কমে তবে কিন্তু তারা কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। আর এদিকে দীর্ঘদিন ধরে কিন্তু এই চালের বাজারের যে অস্থিরতা, এই অস্থিরতার ফলে কিন্তু সাধারণ যারা ভোক্তা তারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন মিল মালিকরা কিন্তু যে মৌসুমের শুরুতে 2 টাকা চালের দাম কমায় এবং মৌসুম শেষ হলেই কিন্তু এটা 4 থেকে 6 টাকা বাড়িয়ে দেয়। অর্থাৎ এই মিল মালিকদের সিন্ডিকেট যতদিন পর্যন্ত না ভাঙা যাবে ততদিন পর্যন্ত কিন্তু কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণ করা যাবে না বলেই মত দিচ্ছেন যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা। আর এদিকে দীর্ঘদিন ধরে এই যে চালের বাজার যে অস্থিরতা চলছে, এই অস্থিরতা নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসন কুষ্টিয়ার যে বড় বড় মিল মালিক রয়েছে সেখানে কিন্তু মিলগুলোতে অভিযান চালিয়েছে, এবং 2 থেকে 3টি মিলে কিন্তু জরিমানাও করেছে। তা জরিমানার পরেও কিন্তু বাজার কোনো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বা বাজারের এই অস্থিরতা কিন্তু কোনোভাবেই কাটছে না। আমি এ বিষয়ে যারা বাজার মনিটরিং কর্মকর্তা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বাজার মনিটরিং কর্মকর্তাদের যে দাবি যে তারা তাদের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন, যদি কেউ কোনো রকম ধান বা চাল স্টক করে যদি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম বৃদ্ধি করে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছেন তারা। আর এ বিষয়ে আমি যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় যে মিল মালিক তাদের কিন্তু সে নিয়মিত যে প্রতিনিয়তই যে তাদের অজুহাত সেটি কিন্তু তারা দেখাচ্ছেন। তারা বলছেন ধান সংকট রয়েছে এবং বাজারে ধান পাওয়া যাচ্ছে না, ফলে তাদের উৎপাদন খরচ বেড়ে গেছে, যার কারণে কিন্তু তারা কোনোভাবে চালের দাম কমাতে পারছেন। এদিকে একটু জানিয়ে রাখতে চাই ন্যান্সি আপনাকে যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখান থেকে প্রতিদিন সকালে 100 টাকা চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি কুষ্টিয়ার চালের বাজারের দাম না কমে তাহলে কিন্তু সারা দেশের চালের বাজারের কোনোভাবেই দাম কমবে না। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ন্যান্সি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। মাগুরায় ও কুড়িগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। রোববার সকালে মাগুরা সদরের আলমখালী রামনগর পার্কিং এলাকায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হন। এ সময় আহত হন অন্তত 10 জন। পুলিশ জানায় ঝিনাইদহ থেকে আসা একটি বাস মাগুরা আলমখালী রামনগর পার্কিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি ডোবায় পড়ে গেলে ঘটনাস্থলে মারা যান চালক। হাসপাতালে নেয়ার পর মারা যান বাসের এক যাত্রী। এদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হন আরও 3 জন। যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের দাবি কৌশলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আশরাফুল ইসলামকে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত থাকায় 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। যশোর থেকে সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন অনন্যা দাস। বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা ছিল তার অপরাধ, আর সেই অপরাধের শাস্তি ছিল নির্মম মৃত্যু। যশোরে আশরাফুল ইসলাম বিপুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু বাপ্পি ও তার সহযোগীরা। শনিবার রাত 10:30টার দিকে যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম বিপুল যশোর শহরতলির শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। এসিআই গ্রুপের
ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। ওরা মেরেছে, আমার সাথে ওর বিয়ে হয়েছে তাই। নিহতের পরিবার বলছে ষষ্ঠীতলা এলাকার বাপ্পি ও বিপুল একসময় বন্ধু ছিল, কিন্তু বাপ্পি মাদক সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। পরে সুমাইয়ার সঙ্গে বিপুলের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ে করেন, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বাপ্পি। একাধিকবার হুমকি দেওয়ার পর অবশেষে পরিকল্পিতভাবে বিপুলকে পরিচিত লোক দিয়ে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সে বলছে আমি যেখানে পাবো সেখানেই তোমার ছেলেরে মেরে ফেলবো। স্থানীয়রা বিপুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান, তবে শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি। সার্জারি ওয়ার্ড থেকে আমরা যেটা শুনছি যে উনি মারা গেছে, এখন তো ময়নাতদন্তের জন্য এই লাশ ঘরে রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে বিপুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযুক্ত বাপ্পি ও তার সহযোগীদের আটকে অভিযান চলছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেট নগরীর কাজীর বাজারে চা দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে এক হোটেল কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সকালে নগরীর কাজীর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এক যুবক চা খেতে কাজীর বাজার মাছ বাজারের পাশে এক হোটেলে ঢুকেন। চা দিতে দেরি হওয়ায় তিনি রুমেন নামের এক কর্মচারীর সাথে তর্কে জড়িয়ে পড়েন। পরে হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদের শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর উপর হামলা চালায়। এক পর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর শহরের লেকে বন্ধুদের সাথে রাতে সাঁতার কাটতে গিয়ে আলামিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার 6 বন্ধুকে আটক করে থানা হেফাজতে রেখেছে পুলিশ। শনিবার রাত 9টার দিকে লেকের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় বিকেলে আলামিন বাসা থেকে বের হয়ে শহরের হাসান আলী হাই স্কুল মাঠের কাছে লেক পার এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। এর কিছুক্ষণ পর রাতে হঠাৎ করে তাকে লেকের পানিতে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর সদর মডেল থানার তদন্ত ওসি মিন্টু দত্ত জানান, ময়না তদন্তের পর এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা জানা যাবে। আটক 6 বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। আমার ছেলের উদ্দেশ্য প্রণোদিত এরা করছে, মারছে। আমার ছেলে পরীক্ষা পাশ করছে, এসএসসি পরীক্ষাতে পাশ করছে 3 দিন আগে। আমি 2 দিন আগে শুনলাম যে এরা আমার ছেলের নাকি মারার জন্য করছে। আমি বললাম, বাবা তুই বাড়ি থেকে বাসা থেকে বের হইস না, আর বের হলেও আশেপাশে থাকিস। তো ও বাসার আশেপাশে ছিল, ওইখান থেকে ওরা ধরে আনছে। আমার ছেলের যারা নির্মমভাবে হত্যা করছে, আমি এর সঠিক তদন্ত করে আমি এর বিচার চাই। জঙ্গিবাদ নামক নাটক থেকে আমরা পরিত্রাণ পেয়েছি বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম। রোববার সকাল 11টার দিকে শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধীর সমাবেশে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, 18 বছর ফ্যাসিস্ট শাসকের নিপীড়নের শিকার ছিলাম, সেখান থেকে আজ আমরা মুক্ত হয়েছি। পরে অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে জুলাইয়ের 14 জন শহীদের পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। আমরা এই দীর্ঘ 18 বছর যে ফেসিলিটিরা কবলে ছিলাম, সেই ফেসিলিটিরাও আপনাকে মুক্ত। আমরা নতুন বাংলাদেশের আমরা নতুন পুলিশ হিসাবে কাজ করছি। ঢাকার যাত্রাবাড়ি এলাকায় শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি পরিবহনের একাধিক বাস ভাঙচুর ও শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। বাস মালিকদের দাবি, চাঁদা না পেয়ে সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম ও তার অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে। এদিকে এই ঘটনার পর থেকে যাত্রাবাড়ি শরীয়তপুর রুটে পরিবহনটির যাত্রী সেবা বন্ধ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক যুবদল নেতা ফাহিম। সহকর্মী সাইফুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু।
শরীয়তপুর থেকে ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা পর্যন্ত নিয়মিত যাত্রী পরিবহন করে আসছিল শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের 2 শতাধিক বাস। এ রুটে প্রতিদিন যাতায়াত করে কমপক্ষে 30,000 যাত্রী। কয়েকদিন থেকে এই রুটে পরিবহনটির বাস বন্ধ রেখেছেন মালিক শ্রমিকরা। শনিবার সকালে এ নিয়ে শরীয়তপুর বাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মালিক শ্রমিকরা। তাদের দাবি, চাঁদার টাকা না পেয়ে পরিবহনটির একাধিক বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করা হয়। ফাহিম যুবদলের সাবেক নেতা, সে এটা এই স্ট্যান্ড বিভিন্ন পরিবহন দখল করে, আমরাও তারে সহযোগিতা করছি, আমাদের করছে প্রথম দিকটা। কিন্তু সে বর্তমানে এমন পর্যায়ে গেছে প্রত্যেকটা পরিবহনের ঠিকা প্রত্যেক গাড়ি প্রতি 1,500 করে টাকা নিতেছে। আমাদের প্রায় 50-60টা গাড়ি প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। এরপর থেকেই পরিবহনটির সেবা বন্ধ করে দেন মালিক শ্রমিকরা। চাঁদাবাজি বন্ধ ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। প্রত্যেকটা গাড়ি আমাদের ব্যাংক মাধ্যমে লোন নেওয়া, আমাদের কিস্তির টাকা, আমাদের শ্রমিক না খাইয়া মায়ের খাইয়া গ্লাস গ্লুস ভাঙা অশান্তি, এটা কি আমাদের মাননীয় উপদেষ্টারা কি দেখে না? এই সমস্যাগুলি কি সমাধান করবে না তারা? কেন করে না? ড্রাইভার এমনকি হেল্পার কন্ট্রাক্টরে মাইকদের করে টাকা পয়সা লয়ে গেছে, আনেরা বিচার চাই। যুবদলের এক সাবেক নেতা ফাহিম মালিক সমিতির কাছে 10টা গ্যাপ চায়, 10টা গ্যাপের দাম 5 কোটি টাকা এবং 7.5 লাখ টাকা অলরেডি মালিক সমিতিতে নিয়ে যায়। তবে অভিযোগ অস্বীকার করেছেন মুশফিকুর রহমান ফাহিম। পাল্টা অভিযোগ করেন তার নিজের পরিবহনের গাড়ি চলতে দিচ্ছে না মালিক সমিতি। হইল জেলা সড়ক আর আমরা হইলাম ঢাকার থেকে একটা পরিবহন ছাড়ছি, এখন আমাদের পরিবহন সে নিয়ন্ত্রণ করতে চায় আর যাইতে যায় না, যাত্রী নামায় দেয়, কতক্ষণ পরে আপনার রাস্তা ব্যারিকেড দেয়, এই বিভিন্ন ঝামেলা নিয়ে এখন আমি চাঁদাবাজ হয়ে গেছি। আমি যদি 5 কোটি টাকা কারো কাছে চাঁদা দাবি করি তাতে একটা নিম্নতম একটা প্রমাণ থাকবে, তাদের প্রমাণটা হাজির করতে কম, অপরাধী হইলে আমার আইন বিচার করবে। এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। আমরা এই ঘটনাটি সম্পর্কে ওয়াকিবহাল আছি, ডিএমপির সাথে যৌথভাবে এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি এবং যাতে কোনোভাবেই এই চাঁদাবাজরা কোনো ধরনের আমাদের শরীয়তপুরগামী বাসের উপর নাশকতা হামলা ভাঙচুর না করতে পারে, এই ব্যাপারে আমরা তৎপর আছি। এদিকে শনিবার বিকেলে পদ্মা সেতু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালিক শ্রমিক সহ বিভিন্ন সংগঠন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর, বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। এই ঘটনার পর থেকে প্রাণ ভয়ে আত্মগোপনে রয়েছে ওই ব্যবসায়ী। চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। পরিবারের দাবি, সন্ত্রাসী জব্বার বাহিনীকে 10 লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় ঘটিয়েছে এমন ঘটনা। আর বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত শুক্রবার রাতে চাঁদা না দেওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর এলাকার গাড়ি ব্যবসায়ী সানজিদ রানাকে মারধর করে সন্ত্রাসী জব্বার ও তার বাহিনীর সদস্যরা। পরে হামলা চালানো হয় ব্যবসায়ী সানজিদের বাড়িতে। এ সময় বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণলঙ্কার সহ লুটপাট করা হয় মূল্যবান জিনিসপত্র। পরে পেট্রোল ঢেলে করা হয় অগ্নিসংযোগ। এরপর থেকে প্রাণভয়ে আত্মগোপনে রয়েছে ব্যবসায়ী সানজিদ রানা। চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। সানজিদের পরিবারের দাবি, সন্ত্রাসী জব্বার বাহিনীকে 10 লক্ষ টাকা চাঁদা না দেওয়াই ঘটিয়েছে এমন ঘটনা। চাঁদা চাইছিল, এখন গাড়ি চাইছিল। আমার ছেলে গাড়িকে তো কে কামে দিব, আর টাকা তো কে কামে দিব? আমি ইনকাম করি ভাত খাই। ওইখানে এক বাড়িতে মাছানে বসছিল, আর যাই আমার ছেলেকে মারছিল। কালকে দোকানে ওকে পাইছে একা, পাওয়ার বলেছে টাকা দিলি নাকি জানে, ও বলেছে তোকে টাকা কি জানি দেবো, তো কিসের টাকা দেবো তোকে? এই কথা যখন বলার পরে ওকে 2টি ঘুষি মেরেছে। আইসি গেটের উপর দিয়ে টপকা আইসিছে, আইসি গাড়ির তালা ভাঙিছে, গেটের তালা ভাঙিছে। ভাঙার পরে ওইখানে পেট্রোল মারি আগুন ধরা দিয়েছে। দেওয়ার পরে ঘরের মেন গেট ভাঙিছে। ভাঙার পরে ঘরের দরজা ভাঙিছে। সোনা গহনা ছিল সেগুলোও নিয়েছে। জাব্বার, রফিক আর ওই পাড়ার সহায়তা হয়েছে রাজ্জাক, সাইফুল, মইদুল। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে সানজিদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল জব্বার বাহিনী। চাঁদা না দেওয়ার কারণেই তারা ঘটিয়েছে এমন নির্মম ঘটনা। এতে চরম আতঙ্ক বিরাজ করছে এলাকায়। চাঁদা দেয়নি, সেজন্য বাড়িতে আগুন নাগা দিয়েছে, দিয়ে বাড়িতে সব লুটপাট করে নিয়েছে। মেন গেট ভাঙছে, ঘরের দরজা ভাঙছে। এখানে অনেক টাকা ছিল, এরপরে সোনার গহনা ছিল অনেক মেয়েদের, এগুলা
তারা লুটপাট করে নিয়ে চলে গেছে। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তারা। ক্ষতিগ্রস্ত সঞ্জিতকে বলা হয়েছে যে এই বিষয়ে মামলা দায়ের করার জন্য, উনি মামলা দিলে আইনগত প্রসেস গ্রহণ করা হবে এবং তার যথোপযুক্ত আইনি সহায়তা প্রদান করা হবে। চাঁদা দাবি ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসী জব্বারকে প্রধান আসামি করে দৌলতপুর থানায় ব্যবসায়ী সঞ্জিত রানা এজাহার জমা দিলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পায় দুদক। রোববার দুপুর 12:30 থেকে 3টা পর্যন্ত চলে অভিযান। জেলা দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে তেলের কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা নিরীক্ষা করে অমিল পাওয়া গেছে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মন্ডল ফিলিং স্টেশনের যোগ সাজসে তারা তেলের টাকা আত্মসাৎ করেন বলেও জানান তিনি। অনেকগুলো ড্রেজার বন্ধ থাকা সত্ত্বেও সেটাকে চালু দেখিয়ে ওনারা কোটি কোটি টাকা তেল আত্মসাৎ করেছেন এবং সেটা করেছেন মন্ডল পাম্পের মাধ্যমে। কিছু রেকর্ডপত্র ব্যবহারে, যেমন একসাথে ওনারা 3টা এমআরডি বই ইউজ করতেছেন, তাদের লগবুকে তারিখ নাই, এগুলো আমরা দেখতে পেয়েছি। কিন্তু সরেজমিনে আমরা মিটার সাকসেশন মিটার যেটা আছে ড্রেজারের, বিশেষ করে বাঙালি ড্রেজারে, সেটা আমরা তদন্ত করে দেখব। মানিকগঞ্জের শিবালয়ে সঞ্চয় ও আমানত সংগ্রহের নামে গ্রাহকের প্রায় 3.5 কোটি টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্র। গ্রাহকদের টাকা ফেরত না দেওয়ায় সংস্থাটির চেয়ারম্যান জগন্নাথ চন্দ্র দাসকে আটক করে উপজেলা পরিষদে বেঁধে রাখেন গ্রাহকরা। এ সময় কৌশলে পালিয়ে যায় তার সহযোগীরা। পরে প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকর্মী আব্দুল আলিমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তারিক মাহমুদ সুজন। মানিকগঞ্জ জেলা সমবায় অফিস থেকে গ্রামের আলো ও গ্রামীণ উন্নয়ন মাল্টিপারপাস কোঅপারেটিভ সমবায় সমিতির নামে 2টি সংস্থার নিবন্ধন নেন জগন্নাথ চন্দ্র দাস ও তার সহযোগীরা। সমিতির নামে নানা প্রলোভন দেখিয়ে এলাকার প্রায় 400 গ্রাহকদের থেকে প্রায় 3.5 কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। আমানত ফেরত চাইলে নানা টালবাহানা ও গ্রাহকদের হুমকি দেয় চক্রটি। গ্রাহকদের অভিযোগ, প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও সহায়তা না পাওয়ায় নিরুপায় হয়ে জগন্নাথ চন্দ্র দাসকে আটক করেন তারা। উপজেলা পরিষদে তাকে বেঁধে রাখেন বিক্ষুব্ধ জনতা। পরে প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20,000, 50,000 সবাই নিছে। 10 লক্ষ টাকা রাখছি, মানে 1 লক্ষ টাকায় 1000 টাকা লাভ দেওয়ার কথা বলছে আর কি মাসে। কয়েক বছর দিয়েছে, লাভ দিয়েছে, তারপরে এখন লাভও দেয় না, আসলও দেয় না। 2023 সালে ওগো এনজিওটা রেজিস্ট্রেশন বাতিল করে দিছে। এটা আমাকে বলে নাই। আমরা টুনটাম শুই না, ওর কাছে গেছি, ওরা কয় যে না টাকা পাবেন। এইভাবে করতে করতে এখন টাকার জন্য গেলে ওরা বলে যে কেস করেন গা। প্রায় 3.5 কোটি 4 কোটি টাকা, এই টাকা কারো ফেরত দেয় নাই। মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় সমবায় সমিতির নামে হয়রানি হচ্ছে এবং তারা প্রতারণার শিকার হচ্ছে। এই ব্যাপারে যদি সংশ্লিষ্ট বিভাগ আগে থেকেই ব্যবস্থাগুলো নিত তাহলে হয়তো এটা হতো না। অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে জেলা সমবায় কর্মকর্তা বলেন, আগামীতে নিবন্ধন দেওয়ার সময় আরো সতর্ক থাকবেন। এই ধরনের অনিয়মের কথা আমি যখন শুনেছি, আমি সেটা পরিদর্শন পূর্বক আমার সহকর্মীকে তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি। যে সমিতিগুলো অনেক আগে নিবন্ধনকালীন সময়ে আমি ছিলাম না, তবে এখন আমি নিবন্ধনের বিষয়ে আমরা খুবই সচেতন, এই বিষয়গুলো যাতে এরকম অনিয়ম না হয়। প্রতারক জগন্নাথ চন্দ্র দাসকে পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরো একবার। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা মামলায় আরো 2 আসামি গ্রেফতার। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট সলিমুল্লাহ মেডিকেলে শাটডাউন ঘোষণা। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার পরবর্তী শুনানি বুধবার। আবু সাইদ হত্যায় আরো 2 জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। নির্বাচনের আগে সংস্কার ও বিচার হতে হবে, পিরোজপুরের নাহিদ। ইসির তালিকা থেকে নৌকা প্রতীক বাদের সুপারিশ এনসিপির। পানি নামতে শুরু করায় ফেনী নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন, বিপাকে কৃষক ও মৎস্যজীবীরা।
ফিশারির মাছ বলতে মুরগি খামার বলতে আপনার গবাদি পশু সবকিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমরা হাঁটতে চাই না, হারি না, পানি সবসময় আমাদেরকে ফসল নষ্ট করে গেলে আমরা কৃষিকাজে আমরা বরাবর লজ্জিত। এবং ভরা মৌসুমে নওগাঁয় চালের দাম বেড়েছে কেজিতে 6 থেকে 8 টাকা। মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী, কুষ্টিয়ার বাজারও দাম ঊর্ধ্বমুখী। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।